তো এইচএসসি হায়ার ম্যাথ অধ্যায় 13 ভেক্টরের ভূমিকা এবং ভেক্টর জিনিসটা কি এই সম্বন্ধে আজকে আমরা একটু শিখবো। এবং এই চ্যাপ্টারটা আপনাদের বোরিং লাগতে পারে, কারণ প্রতি বছর স্টুডেন্টই এই চ্যাপ্টারটা বোরিং ফিল করে। এর কারণ হচ্ছে এটা একটা জ্যামিতির পার্ট। হায়ার ম্যাথের জ্যামিতি হচ্ছে 3টা পার্টে বিভক্ত। এর আগেও আমি বলেছিলাম। একটা হচ্ছে শুধু জ্যামিতি, যেটা অ্যাপোলিনিয়াস আছে, টলেমি আছে, ব্রহ্মগুপ্ত আছে, ওইটা হচ্ছে শুধু জ্যামিতি এবং অঙ্কন, জ্যামিতি অঙ্কন আছে। আর একটা হচ্ছে আপনার এই যে ভেক্টর জ্যামিতি, ঠিক আছে। এই ভেক্টর জ্যামিতি, আর একটা হচ্ছে আমার স্থানাঙ্ক জ্যামিতি। এই যে আমার 3টা পার্ট, মানে জ্যামিতির পার্ট কিন্তু 3টা পার্ট থেকে প্রশ্ন হয় 2টো। তো এরকম করে স্যাররা ল্যাস দিয়ে দিত। মানে এখন তো তোমাদের কোভিড-19 সিচুয়েশনের জন্য কি হবে সঠিক বলা যাচ্ছে না। কিন্তু স্যাররা যেটা করতো যে এই জ্যামিতির গ নম্বরে ভেক্টর জ্যামিতির একটা অঙ্ক দিয়ে দিত। অথবা স্থানাঙ্ক জ্যামিতির গ নম্বরে ভেক্টর জ্যামিতি দিয়ে দিত। বা ভেক্টর ও স্থানাঙ্ক ২ টা মিলিয়ে প্রশ্ন করত, জ্যামিতি নিয়ে আলাদা প্রশ্ন করত। তো এই হচ্ছে জ্যামিতির পার্ট। এবং এই যে ৩টা পার্ট মিলে কিন্তু টোটাল হায়ার ম্যাথের জ্যামিতি, অর্থাৎ তোমাদের যে 9-10 এর হায়ার ম্যাথ যেটা আছে, এই ৩টা পার্ট মিলে তার মধ্যে স্থানাঙ্ক জ্যামিতি এবং জ্যামিতি আমরা মোটামুটি করে ফেলছি। ভেক্টরটা আজকে করব এবং এটা টোটালটা জ্যামিতিরই একটা অংশ। এটা মাথায় রেখে সেভাবে বাসায় করতে হবে এবং জ্যামিতি এঁকে এঁকে বুঝতে হবে। কিন্তু তার মধ্যে কিছু কন্ডিশন আছে। ভেক্টরের মধ্যে কিছু অঙ্ক আছে যা ইন্টারেও আছে। ইন্টারে বেশি অঙ্ক, এখানে একটু থিওরিটিক্যাল বেশি। তো আমরা একটা বইয়ে চলে যাই, যেমন হচ্ছে ভেক্টর, সমতলীয় ভেক্টর অর্থাৎ প্ল্যানার ভেক্টর। ভেক্টর পেজ নাম্বার হচ্ছে এটা অধ্যায় 12। আমি 13 লিখে ফেলছি মনে হয় ভুলে এখানে খাতায়। এটা হবে অধ্যায় 12 ভেক্টর। এখানে 12 লিখে দেই। এটা অধ্যায় 12। তো এখানে যে কথাটা বলবো যে ভেক্টরের কাজ হচ্ছে যে আমরা সাপোজ তোমার এক বন্ধু বা বান্ধবী মণিপুর স্কুলের সামনে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এবং ধরো এটা হচ্ছে মণিপুর স্কুল এবং এখানে এটা হচ্ছে আমার ধরো মিরপুর 10, এটা হচ্ছে মিরপুর 1। তো মণিপুর স্কুল তোমার হচ্ছে মিরপুর 1 থেকে 10 এ যেয়েও মণিপুর স্কুল যাওয়া যায়। হ্যাঁ, এটা হচ্ছে মিরপুর 1, এটা হচ্ছে মিরপুর 10, এটা হচ্ছে মণিপুর স্কুলে একটা বান্ধবী দাঁড়িয়ে আছে। তো কথা হচ্ছে ভেক্টরের কাজটা কি? বলছে যে তোমাকে মণিপুর স্কুলে যেতে হবে বা মণিপুর স্কুলে যেতে হবে। এই মিরপুর 10 এ একটা বান্ধবী আছে বা বন্ধু আছে, ওকে নিয়ে যেতে হবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার ১ম এ ওর কাছে যাব। ওর কাছে যেয়ে সেখান থেকে আমি আবার মণিপুর স্কুল যেতে পারি। আবার শুধু মণিপুর স্কুল যেতে বললে শুধু ডাইরেক্ট আমি মণিপুর স্কুল যেতে পারি। অর্থাৎ কিন্তু অনেক পার্ট এখানে আছে। যেমন এখানে কিন্তু এখান থেকে আমি ১ম এ গেলাম ১০ নাম্বার, ১০ নাম্বার থেকে গেলাম মণিপুর স্কুল। আবার আমি ডাইরেক্টও মণিপুর স্কুল যেতে পারি। তো এইটা হচ্ছে যে এর আগে যেমন আমরা সরলরেখা, ডাইরেক্ট সরলরেখা নিয়ে কাজ করতাম স্থানাঙ্ক জ্যামিতিতে। কিন্তু এখন স্থানাঙ্ক জ্যামিতিতে সরলরেখার পরও আরেকটা কাজ করতে হবে। যেমন আমরা এবি সরলরেখা লিখতাম, আর এবি সরলরেখার এখানে এ থেকে বি এর দিক গেছে না বি থেকে এ এর দিক গেছে, এই বিষয়টা তীর চিহ্ন দিয়ে দেখাতে হবে। অর্থাৎ এটা কিন্তু ভেক্টরের একটা প্রতীক, যা তীর চিহ্ন দেখাতে হয়। এরপরে কথা হচ্ছে, যেমন যদি তুমি আপেল কিনতে বলো, তুমি ১ কেজি আপেল কিনবে, বলবে না যে তুমি কোন দিক দিয়ে আপেলটা কিনে আনছো। অর্থাৎ মণিপুর স্কুলে আসলে কিন্তু তোমাকে জিজ্ঞেস করতে পারে যে তুমি কোন দিক থেকে আসছো, ১ নম্বর থেকে আসছো না ১০ নম্বর থেকে আসছো। এখানে একটা দিকের দরকার আছে। তো যার মান ও দিক উভয়ই প্রয়োজন সেটাই হচ্ছে ভেক্টর রাশি, ঠিক আছে। তো রাশি ২ টা তোমরা দাগায় রাখো। একটা হচ্ছে স্কেলার রাশি, আমি হালকা একটু উদাহরণ দিয়েছি। একটা স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। অলরেডি তোমরা বুঝে গেছো মনে হয়। স্কেলার রাশি হচ্ছে যার প্রকাশ করতে মান দিক উভয়ের প্রয়োজন হয় না, যেকোনো একটা দিক হলেই হবে। কিন্তু ভেক্টর রাশি মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, এগুলো ভেক্টর রাশি। তো স্কেলার রাশি ও ভেক্টর রাশির এখানে সুন্দর করে ভূমিকা দিয়ে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, আমি সেগুলো আর বলতে চাচ্ছি না। তোমরা পড়লে বইয়ের যে ভাষাগত দিক এটা ভালো করে বুঝবে। তো স্কেলার রাশির আরেকটা নাম মাথায় রাখো, একটা হচ্ছে অদিক রাশি বা নির্দিক রাশি, মানে দিক যার দরকার নেই, ঠিক আছে। ইংলিশে বলে স্কেলার কোয়ান্টিটি। স্কেলার ইংলিশগুলো অবশ্যই পড়ে রাখবে, কারণ অনার্সে গেলে কিন্তু সব ইংলিশ হয়ে যায় ভার্সিটিতে। তো এই অবশ্যই তখন কিন্তু ইংলিশ মানে সব লেখাই ইংলিশ। অর্থাৎ একটা বড় ধাক্কা কিন্তু আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা বেশিরভাগ ভার্সিটিতে গেলে একটু সমস্যা হয়ে যায়। কিন্তু ওই সময় বয়সটা বেশি থাকে, নিজেরটা নিজেই কন্ট্রোল করতে পারে বিধায় কাউকে প্রকাশ করে না।
তো এটা মাথায় রাখবে, ইংলিশ যত বেশি ইংলিশ শেখা যায় ততই কিন্তু বেটার। তো স্কেলার বা আদিক বা নির্দিক রাশি হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, দৈর্ঘ্য, লেন্থ, ভর, মাস, তারপরে কি আয়তন, ভলিউম, স্পিড বা তাপমাত্রা, এগুলো সবই স্কেলার রাশি। কারণ এগুলো প্রকাশ করতে অন্যের উপরে আমার নির্ভর করতে হয় না। তো এটাকে তোমরা অলরেডি বাংলা গ্রামের সাথে তুলনা করতে পারো। যেমন স্বরবর্ণ অন্য কোনো বর্ণ লাগে না, ব্যঞ্জন বর্ণ কিন্তু অন্য কোনো বর্ণের দরকার হয় উচ্চারণের জন্য। এটা দিয়েও কিন্তু মিলাতে পারো তোমরা ইচ্ছে করলে। ঠিক আছে? অর্থাৎ এখানে কিন্তু স্কেলার রাশি হচ্ছে এই দিকের প্রয়োজন হয় না, যেকোনো একটা হলে, আর ভেক্টরে কিন্তু মান দিক উভয়ই প্রয়োজন হয়, যাকে আরেকটা নাম হচ্ছে সদিক রাশি বা ভেক্টর রাশি। তো সুন্দর করে দাগিয়ে রাখো, যে রাশি সম্পূর্ণ প্রকাশ করার জন্য পরিমাণ ও দিক উভয়ই প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলে, বা তোমার হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি বলে। যেমন সরণ, বেগ। বেগ কিন্তু শুধুমাত্র দৌড়ালেই কিন্তু বেগ হবে না। তুমি এখান থেকে দৌড়িয়ে এখানে এই পর্যন্ত গেলা, কতটুক তোমার টাইম লেগেছে এবং পার টাইমে তুমি কতটুক গিয়েছো, এটাই হচ্ছে তোমার বেগ। তো অর্থাৎ তোমার কিন্তু এখানে সময় দরকার আছে, তারপর তুমি যে দৌড়িয়ে কতটুকু অতিক্রম করেছো, দূরত্ব দরকার আছে, সব মিলিয়ে কিন্তু বেগ। আবার আবার ত্বরণের কাজ করছো তোমরা, ফিজিক্সে অনেক কিছু করেছো, ফিজিক্সের সাথে ভেক্টর কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং ভেক্টরটা ভালো করে পড়েন, ইন্টারের জন্য বেটার হবে। তো এরপরে হচ্ছে যে ভেক্টরের জ্যামিতিক গ্রুপ মেইন পড়ার টপিকে কিন্তু আমরা চলে আসতেছি। একটা কথা হচ্ছে যে ভেক্টর আমি কিভাবে প্রকাশ করব, এটা আমরা বোর্ডে চলে যাই। আমি কিন্তু ফুল বা এটাই মনে হয় শেয়ার করছি, আবার একটু দেখে নিই। হ্যাঁ, ফুলটাই শেয়ার করছি। ধরেন একটু খেয়াল করেন, আমি জুমের একটু সাহায্য নিয়ে একটা করি। এর আগে আমরা এবি রেখা আঁকতাম, এবি রেখা আঁকতাম বা এবি রেখাংশ আঁকতাম, এবি রেখা আঁকতাম বা এবি রেখাংশ আঁকতাম। সেক্ষেত্রে কিন্তু আমার রেখাংশ মানে কি, কোনো দিকে তীর চিহ্ন হবে না। রশ্মি মানে হচ্ছে একদিকে তীর চিহ্ন হবে, আর একদিকে তীর চিহ্ন হবে না, মানে একটা হচ্ছে নির্দিষ্ট। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে কিন্তু সেই তীর চিহ্নটা কিনারে না। অর্থাৎ সরলরেখার ক্ষেত্রে আমরা দুই পাশে দুটো তীর চিহ্ন দিতাম, তারপর রশ্মির ক্ষেত্রে এক পাশে তীর চিহ্ন দিতাম, রেখাংশের ক্ষেত্রে কোনো দিকে তীর চিহ্ন দিতাম না। কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে আমরা তীর চিহ্নটা দিব কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। এ থেকে বি দিয়ে গেলে মাঝখানে এরকম এ থেকে বি এ দিব। তাহলে এ থেকে বিতে গেলে তাহলে এ থেকে বি এর দিকে তীর চিহ্ন, ক্লিয়ার। আর যাকে ছোট করে লেখা হয় এইভাবে, তাহলে এটা দ্বারাই তুমি কি বুঝবা যে এ থেকে বি এর দিক যাচ্ছে। আবার এইটা দ্বারা তুমি কি বুঝবা যে বি থেকে এর দিক যাচ্ছে। শুধু যদি তুমি এ বি লেখো তাহলে কিন্তু তাকে ভেক্টর রাশি বলবা না, বা বলা যাবে না, এটা জ্যামিতিক একটা বাহু বলতে পারি। কিন্তু যখনই ভেক্টরের চিহ্ন, এটা হলো ভেক্টর চিহ্ন, যখন এরকম উপরে একটা তীর চিহ্ন থাকবে তখনই বলবে এটা ভেক্টর রাশি। এবং এটা দ্বারা কি বুঝায়, এ দ্বারা বুঝায় হচ্ছে এ থেকে বিতে গেল, তার মানে এ হচ্ছে কি আদি বিন্দু, বি হচ্ছে শেষ বিন্দু। অবশ্যই ফিজিক্সের সাথে মিলে যাচ্ছে কিন্তু তোমাদের, যদি ফিজিক্স ভালো করে বুঝে থাকো। তো এ হচ্ছে আদি বিন্দু, বি হচ্ছে কি শেষ বিন্দু, তাহলে এ বি। যদি এরকম হয় বি এ, তাহলে কি বি থেকে এর দিকে আসতেছে। তো একটা মজার ইন্টারেস্টিং ব্যাপার বলি, সেটা কি, যেমন জ্যামিতির ক্ষেত্রে আমরা জ্যামিতি বা বীজগণিতের রাশির ক্ষেত্রে বলতাম কি এ আর বি ও যা, বি আর এ ও তা। ঠিক আছে? এবং আমি প্রায় উদাহরণ দিতাম যে বাবাকে উল্টালে খালু হবে না, বাবা বাবাই থাকবে। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে ওই উদাহরণটা ভুল। কেন ভুল? যদি তুমি এ বি ভেক্টরে ভেক্টর চিহ্ন দিলা এবং একই নাম যদি অন্য কেউ বি এ দেয়, তাহলে এই দুইটা সমান কিন্তু না এবং ভুল। সমান হতে হলে একটা মাইনাস চিহ্ন দিতে হবে, সমান হতে হলে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। অর্থাৎ এর আগে আমরা কি করতাম যে সবসময় দৈর্ঘ্য বা আমরা ঋণাত্মক ভাবতাম না, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে ঋণাত্মক ভাবতে হবে। ঋণাত্মক মানে পিছানো, পিছিয়ে যাওয়া। ধনাত্মক মানে সামনে আগানো। এখানে ঋণাত্মক ধনাত্মকের একটা ভালো ইউজ কিন্তু আছে ভেক্টরের ভিতরে। তো মাথায় রাখবেন যে এবি ভেক্টরকে বিএ ভেক্টরের সমান তখনই লিখতে পারবো যখন মাইনাস দিব সামনে একটা। কিন্তু এমনি কিন্তু এবি ভেক্টর বিএ ভেক্টর সমান না। অনেকেই মানে আমার কথা শুনে লিখে রাখবেন, যতটুকু পারেন লিখে রাখেন, অথবা আমরা কিন্তু এটা শর্টকাট যত লিখে রাখা যায়। এবি ভেক্টর মানে হচ্ছে কি, এবি ভেক্টর এ থেকে বি এর দিকে যাচ্ছে, আর বি এ মানে হচ্ছে বি থেকে এর দিকে যাচ্ছে। তাহলে কিন্তু এটা কিন্তু বি এ ভেক্টর আঁকার ক্ষেত্রে এভাবে কিন্তু বললে হবে না, তখন আমার আবার নতুন করে এঁকে দেখাতে হবে যে আমি এখানে বি দিব, অথবা অথবা এ আর বি যেখানে ছিল সেখানেই থাকুক, এ আর বি যেখানে ছিল সেখানেই থাকুক, জাস্ট আমি তীর চিহ্নটা উল্টিয়ে দিব। ঠিক আছে?
আপনি ইচ্ছে করলে বি এর জায়গায় এ এর জায়গায় বি দিতে পারেন। তাতে সমস্যা নাই। অথবা এ আর বি যেখানে সেখানে থাক, তীর চিহ্নটা উল্টে দিতে পারেন। তো এই হচ্ছে বি এ ভেক্টর। বি থেকে এর দিকে আসলো। এটা হচ্ছে এ বি ভেক্টর। এ থেকে বি এর দিকে আসলো। এরপরে কথা হচ্ছে যে ছোট হাতের ভেক্টরে ছোট হাতের দিয়ে একক ভেক্টর বোঝানো হয়। ছোট হাতের অর্থাৎ আমরা যে এই যে এগুলো আমার যে অক্ষর ইংরেজি যে অক্ষরগুলো আছে অ্যালফাবেট গুলো আছে, তো অ্যালফাবেটের ছোট অক্ষরগুলো দিয়ে হচ্ছে ভেক্টর একক বোঝায়। একক একক বলতে কিরকম? ধরো এ বি এইটার হচ্ছে মান হচ্ছে ৩ একক। কিন্তু ৩ তো সংখ্যা। যদি আমি একে চলক দিয়ে প্রকাশ করি অর্থাৎ এই এবিসি দিয়ে প্রকাশ করি, তাহলে ছোট হাতের এ লেখা হয়। তখন লেখা হয় হচ্ছে ছোট হাতের এ। তাহলে এ বি ধরো সাপোজ আমি লিখলাম যে এ বি ভেক্টর এর দৈর্ঘ্য বা এর মান হচ্ছে এ। তখন সেই এটা কিন্তু এ এর মান, কিন্তু এটা যদি ভেক্টর রাশি বুঝাচ্ছে না। কারণ এটা ভেক্টর চিহ্ন নাই। তো এই ছোট হাতের যখন ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, তখন ভেক্টর চিহ্ন হচ্ছে নিচের দাগ দিতে হয়। অর্থাৎ নিচের দাগ, এটা হচ্ছে আন্ডারস্কোর বলতে পারি আমরা। এটাও কিন্তু ভেক্টরের একটা প্রতীক। তো মাথায় রাখবেন, ছোট হাতের অক্ষরের ক্ষেত্রে ভেক্টর হচ্ছে নিচের দিকে দাগ এবং বড় হাতের ক্ষেত্রে এরকম এ থেকে বি। এখন অনেকে প্রশ্ন করতে পারে, স্যার এটা তো কোনো দিক গেল না, আমি কিভাবে বুঝবো? স্যার এটা তো আপনি এটা দ্বারা বুঝায় এ থেকে বি এর দিক, এটা দ্বারা বুঝায় বি থেকে এ এর দিক। তো এইটা দ্বারা স্যার কি বুঝায়? সত্যি এটা দ্বারা কিছু বুঝায় না। কারণ এটা হচ্ছে একটা একক ভেক্টর। এটা কি? একক ভেক্টর। অর্থাৎ ভেক্টরের মান এটা দ্বারা কিন্তু দিক বুঝাচ্ছে না। এটা হচ্ছে ভেক্টরের মান, এটা দ্বারা দিক কিন্তু বুঝাচ্ছে না। অর্থাৎ যখন কোনো ছোট হাতের অক্ষর বা একক ভেক্টর আমরা প্রকাশ করব, তো এটাকে ভেক্টর কিভাবে বুঝবো? এখানে আমি এই ভেক্টর চিহ্নটা দিয়ে দিলেই স্যাররা বুঝতে পারবে এটা ভেক্টর। আর যদি ভুলে তুমি চিহ্নটা না দাও, তাহলে কিন্তু স্যাররা বুঝতে পারবে না। ক্লিয়ার? দেখেন এই কথাটুকু ক্লিয়ার কিনা আগে কিন্তু বইয়ের ভাষাগুলো সুন্দর করে পড়ে বই থেকেও আমি যে কথাগুলো বললাম সেগুলো অবশ্যই পড়বেন এবং পড়ে দেখতে পাবেন। এখন কথা হচ্ছে যে এখানে একটা মডুলার চিহ্ন দেখতে পাচ্ছি, যে মডুলার চিহ্ন কেন দেওয়া হয় বা কখন দেওয়া হয়। তো আমি একটু বোর্ডে এই জিনিসটা একটু ব্যাখ্যা করি, একটু বলি যে এর আগে আমি মডুলাস ব্যবহার করতাম ক্লাস 6 এ। তখন আমরা কি বলতাম যে মডুলাস মানে অলওয়েজ ধনাত্মক মান। অর্থাৎ -6 এর -6 বা -5 যাই বলি না কেন, -5 এর মডুলাস হচ্ছে +5, -6 এর মডুলাস হচ্ছে +6। ঠিক আছে? অর্থাৎ মডুলাসের কাজ হচ্ছে কি ধনাত্মক মান দেখানো। একই কথা অনার্সে আবার উল্টা আমরা অন্যভাবে পড়েছি। যে অন্যভাবে কিরকম? যে মডুলাসের কাজই হচ্ছে যে ঋণাত্মকের ঋণাত্মক মান। কথাটা একই কথা, জাস্ট মানে পেঁচানো। ঋণাত্মকের ঋণাত্মক মান, ধনাত্মকের ধনাত্মক মান। খেয়াল করো। তা ঋণাত্মকের ঋণাত্মক মান কি? -6 এর ঋণাত্মক মান কি? -6। -6 এর ঋণাত্মক মান হচ্ছে মাইনাস তারপর -6, তার মানে +6 হয়ে যায়। তো ডাইরেক্ট বলতে পারি আমরা ক্লাস 6 এ যেমন স্যাররা শিখাইছে যে মডুলাস থাকলে ধনাত্মক হবে। সেটা না, ওখানে একটু প্যাচ এভাবে একটু মানে একই কথা কিভাবে সুন্দর করে ঘুরিয়ে পেঁচিয়ে লেখা যায় সেটাই শিখতে হবে উপরে ক্লাসে যখন অনার্স মাস্টার্স করবেন। তো যাই হোক ওই কথা আমি আর না যাই। তো এখানে মডুলাস আমরা দিতাম কেন? এখানে মডুলাস দিতাম আমরা অলওয়েজ ধনাত্মক মান পাওয়ার জন্য। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে মডুলাসের অর্থ কি বা মডুলাস দ্বারা কি বুঝায়? ভেক্টরের ক্ষেত্রে মডুলাস হচ্ছে যে ভেক্টর চিহ্ন তোলার জন্য, আমি আবার বলতেছি, ভেক্টর চিহ্ন তোলার জন্য মডুলাস ব্যবহার করা হয়। কি বলছি ভালো করে খেয়াল করেন, সামনে যে যখন ভেক্টরের ভিতর জ্যামিতি করব, তাহলে এ বি ভেক্টর এটাকে এই ভেক্টর চিহ্ন উঠানোর জন্য মডুলাস ব্যবহার করে পরের লাইনে তখন হচ্ছে ভেক্টর চিহ্নটা উঠিয়ে দেওয়া হয়। কেন দেওয়া হয়? এটা কিন্তু অনেকেই ব্যাখ্যা করে না। এর কারণ হচ্ছে কি? এই এ বি ভেক্টর এটা কিন্তু ঋণাত্মক হতে পারে। কিভাবে ঋণাত্মক? সাপোজ যদি আমি এখানে মূলবিন্দু আঁকি, মূলবিন্দু ধরা অর্থাৎ এক্স অক্ষ, ওয়াই অক্ষ, যদি আমি ধরো এদিকে এক্স অক্ষ, ওয়াই অক্ষ আঁকলাম। এই এক্স অক্ষ, তারপরে এই হচ্ছে ওয়াই অক্ষ। তো এইটা আ কোন অক্ষ বরাবর? ৩য় ঘর বরাবর পড়ে। তো এখানে ২য় ঘর বরাবর কিন্তু এক্স কিন্তু ঋণাত্মক, অর্থাৎ এর দৈর্ঘ্য কিন্তু ঋণাত্মক হতে পারে। কিন্তু আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে দেখতে শিখছি কি দৈর্ঘ্য কখনোই ঋণাত্মক হয় না। কিন্তু ভেক্টর রাশির এই মানটা ঋণাত্মক হইতে পারে, ধনাত্মক হইতে পারে। কিন্তু যখনই আমরা কোনো কিছু ক্ষেত্রফল বের করতে যাব এবং দৈর্ঘ্যের মান বের করতে যাব, তখনই মডুলাস দিয়ে ভেক্টর চিহ্নটি উঠানো হয় এজন্য, কারণ দৈর্ঘ্য ঋণাত্মক হয় না। এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। তো তাহলে ভেক্টর চিহ্ন উঠানোর কাজের জন্য মডুলাস আমরা ব্যবহার করে থাকি ১। ২ নম্বর কথা, ভেক্টর চিহ্ন দেওয়ার জন্য কিন্তু আমরা মডুলাস ব্যবহার করে থাকি। ভেক্টর
চিহ্নকে আবার কাজে দিব, আমার ভেক্টর দরকার। অর্থাৎ এই রাশিটাকে ভেক্টর রাশিতে প্রকাশ করা দরকার। তখনও কিন্তু আমরা কি করে থাকি? মডুলাস ব্যবহার করে থাকি। দেখেন কিরকম? ধরো একটা AB প্রথমে তুমি জ্যামিতিকভাবে এটা প্রকাশ করলে যে AB জ্যামিতিকভাবে প্রকাশ করলে। তখন এটাকে তোমার ভেক্টরে প্রকাশ করতে হবে। তখন পরবর্তী লাইনে তুমি এটা মডুলাস AB দিয়ে ভেক্টর চিহ্ন দিতে পারো। অর্থাৎ এটা কিন্তু লেখা যাবে। ক্লিয়ার? তো এইজন্য মডুলাস দিয়ে ভেক্টর চিহ্ন দেওয়া এবং মডুলাস দিয়ে ভেক্টর চিহ্ন উঠানো, এই কাজে কিন্তু আমরা এখানে বেশিরভাগই মডুলাস ব্যবহার করে থাকি। আর এর আগে যে ব্যবহারটা, অর্থাৎ অলওয়েজ ধনাত্মক, এটা তো আছেই। এটা তো সব জায়গায় আমরা শিখে আসছি ছোটবেলা থেকে। এরপর কিছু কথা বলতে যাচ্ছি, ভেক্টরের সূত্র আমরা শিখব। ভেক্টর সূত্র শেখার আগে দুটি ভেক্টর সমান হওয়ার শর্ত ভেরি ইম্পর্টেন্ট, এবং এইখানেই কিন্তু সবাই ঝামেলায় পড়ে। দুটি ভেক্টর সমান হওয়ার শর্ত লিখে রাখেন। প্রথম কথা, ১ নম্বর শর্ত ৩টা। ভেক্টর দুটির মান একই হতে হবে। আমি লিখে দেই, লিখে দিলে সবচেয়ে ভালো হবে। দুটি ভেক্টর সমান হওয়ার শর্ত, বোর্ডটা পরিষ্কার করে নিচ্ছি। দুটি ভেক্টর সমান হওয়ার শর্ত ভেরি ইম্পর্টেন্ট, মুখস্থ করে ফেলবেন এবং এইটা কিন্তু না ভুলেন। দুটি ভেক্টর সমান হওয়ার শর্ত কয়টা শর্ত? ৩টে শর্ত। শর্ত হচ্ছে ৩টি। ১ নম্বরে ভেক্টর দুটির মান একই হতে হবে। ভেক্টর দুটির মান একই হতে হবে। মান একই হতে হবে। তার মানে কি বুঝাচ্ছি আমি ব্যাখ্যা দিয়ে বলি। ধরো AB একটা ভেক্টর, AB একটা ভেক্টর, এরপরে BC একটা ভেক্টর। তো এই দুটি ভেক্টর সমান কখন? যখন AB এর মান, এই AB এর মানও যা, BC এর মানও তা। অনেকেই প্রশ্ন করবে, স্যার ভেক্টর তো আপনি BC AB ও CD এর মানও তা, AB এর মানও যা, CD এর মানও তা। অনেকেই প্রশ্ন করবে, স্যার এটা ভেক্টর তো না, এটা তো একটা সরলরেখা। ঠিক, এটা সরলরেখা, কিন্তু যখনই তীর চিহ্ন দিব তখনই কি ভেক্টর। তাহলে AB ও CD, AB ও CD এই ভেক্টর দুটির মান কি হতে হবে? সমান হতে হবে। তার মানে এর মান যদি ৫ একক হয়, এর মানও ৫ একক হতে হবে। এর মান ১০ একক হলে এর মানও ১০ একক হতে হবে। এলে ১ নম্বর শর্ত। ২ নম্বর শর্ত, ভেক্টর দুটির দিক একই হতে হবে। ভেক্টর দুটির দিক একই হতে হবে। দিক একই হতে হবে। তার মানে কি? তার মানে A B এর দিকে যাচ্ছে, C ও D এর দিকে, মানে দুটো একই দিকে তীর চিহ্ন কিন্তু। A B এর দিকে, C ও D এর দিকে। কিন্তু এরকম হওয়া যাবে না যে A B এর দিকে যাচ্ছে, D C এর দিকে যাচ্ছে। অর্থাৎ তীর চিহ্ন ভিন্ন দিকে হওয়া যাবে না। তাহলে কিন্তু দুটি ভেক্টর সমান বলতে পারবো না। দুটি ভেক্টর সমান হওয়ার দ্বিতীয় শর্ত হচ্ছে ভেক্টর দুটির দিক একই হতে হবে। ৩ নম্বর শর্ত হচ্ছে যে ধারক রেখা একই অথবা সমান্তরাল হবে। সবচেয়ে ভেজাল এবং যেটা কনফিউজে সবাই পড়ে যায়। ধারক রেখা একই অথবা সমান্তরাল। ধারক রেখা একই অথবা সমান্তরাল হতে হবে। এখনই মুখস্থ করে ফেলতে পারেন, কারণ ইন্টারেও এই শর্ত ৩টা লাগবে, বারবার লাগবে, এবং ইন্টার ফার্স্ট ইয়ারে ছেলেপানদের জিজ্ঞেস করলে ভুলে গেছে, মনে নাই। কিন্তু মাত্র ৩টে শর্ত এতবার স্যাররা, আমার মতে অন্য স্যাররাও বারবার বলে এগুলো করতে। তো তারা কেন পড়ে না জানি না। তো আপনারা ভুলে যায়েন না। ভেক্টর দুটির মান একই হতে হবে, অর্থাৎ এটাও ৫ একক, এটাও ৫ একক। দিক একই হতে হবে, অর্থাৎ তীর চিহ্ন একই দিকে। এরপরে ধারক রেখা একই অথবা সমান্তরাল, এটা তো বলি নাই। এটা হচ্ছে কি? এখানে AB ভেক্টর ও CD ভেক্টর। AB ভেক্টর ও CD ভেক্টর এরা কিন্তু দুটোই হচ্ছে একই সমান্তরাল রেখা, সমান্তরাল। অথবা এরকমও হতে পারে, কিরকম? যে একটা রেখার মধ্যে দুটো ভেক্টর। একটা রেখার মধ্যেই দুটো ভেক্টর। অর্থাৎ এটা হচ্ছে তোমার AB, আমি একটু লিখে দিচ্ছি। এটা হচ্ছে AB ভেক্টর, এই থেকে এই পর্যন্ত AB ভেক্টর, আবার এই থেকে এই পর্যন্ত CD ভেক্টর। অর্থাৎ এরা কিন্তু একটা রেখার মধ্যেই এই ভেক্টর দুটি কিন্তু আমি পেলাম। ঠিক আছে? তার মানে ধারক রেখা একই হতে পারে অথবা সমান্তরাল হতে পারে। তার মানে প্রশ্নটা কি, স্যার যদি এটা না হয় তাহলে কি একই সমান না? না। অর্থাৎ যদি একটা ভেক্টর এরকম হয়, একটা ভেক্টর ধরো এই AB ভেক্টর এদিক গেল, CD ভেক্টর এদিকে গেল।
এটা হচ্ছে আমার এবি ভেক্টর, এটা হচ্ছে আমার সিডি ভেক্টর। স্যার আপনি তো বলছেন এ থেকে বি এর দিকে, এখানেও তো এ থেকে বি এর দিক গেছে। এখানে বললেন সি থেকে ডি এর দিকে, এখানেও সি থেকে ডি এর দিক গেছে। কিন্তু এরা এর মানও ৫, এর মানও ৫। তার মানে এটা কেন এক সমান ভেক্টর না? কারণ এর ধারক রেখা সমান্তরালও না, একইও না। তো এইখানে কিন্তু অনেকেই এই মানে গুলায় ফেলে। ধারক রেখা বলতে একটা ভেক্টরকে যে রেখার মাধ্যমে মান ও দিক প্রকাশ করা হয়। একটা ভেক্টরে যে রেখার মাধ্যমে মান ও দিক প্রকাশ করা হয় তাকে ওই ভেক্টরের ধারক রেখা বলে। কথা বোঝা গেছে? তো এই ভেক্টরের ধারক রেখা হচ্ছে এবি ভেক্টর, মানে এখানে যদি একক ভেক্টর বলি এ, বা যদি আমরা ছোট হাতের তাহলে এই ভেক্টরের ধারক রেখা কে? এবি ভেক্টর। আবার বি ভেক্টরের ধারক রেখা কে? সিডি ভেক্টর। তাহলে যে রেখার মাধ্যমে একটা ভেক্টরের মান ও দিক প্রকাশ করা হয় সেটা হচ্ছে ধারক রেখা। আর এই ৩ নম্বর পয়েন্টটা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট যে ধারক রেখা একই হবে, অর্থাৎ একটা রেখার মধ্যেই অবস্থান করবে অথবা সমান্তরাল হবে। কিন্তু এরকম যদি সমান্তরাল না হয় বা একই না হয় তাহলে কিন্তু আমার হবে না। ক্লিয়ার? এই ৩ টে শর্তে কারো সমস্যা আছে কিনা বলেন? দেখেন এটা কিন্তু আমি আমার ভাষা দিয়ে সুন্দর করে লিখে দিলাম। এভাবে লিখতে পারেন অথবা বইয়ের যে ভাষা বা বই কিভাবে লিখেছে একটু বই দেখি আমরা। বইয়ে এই যে দুইটা ভেক্টরের মান সমান। মান বলতে আমরা জানি ভেক্টর চিহ্ন দেওয়া যাবে না, মডুলাস দিয়ে মান বুঝায়। একটু আগেই বলছিলাম যে মডুলাস দিয়ে আমরা মান বের করি। তাই এটা হলো দুটো ভেক্টরের মান সমান। গাণিতিকভাবে প্রকাশ করেছে এই একটা। ইউ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, দুটি ভেক্টর সমান হবে যদি এদের কি হয়? মান সমান হয়। অর্থাৎ মডুলাস ইউ সমান মডুলাস ভি। কারণ মডুলাস দিয়ে ভেক্টর চিহ্ন উঠানো হয়। এটা কিন্তু একটু আগে বলছি। এবার বলছে যে ইউ ভেক্টর ও ভি ভেক্টরের ধারক, ইউ এর ধারক ও ভি এর ধারকের সঙ্গে অভিন্ন অথবা সমান্তরাল। অভিন্ন মানে একই, আমি একই কথা লিখেছি। আর এখানে বলছে অভিন্ন, একই কথা। আর সমান্তরাল তার মানে ভিন্ন হতে পারবে না। ভিন্ন হতে পারবে না এবং সমান্তরাল হতে হবে। মানে একটা রেখার মধ্যেই দুটো ভেক্টর থাকতে পারবে। ধরো এই একটা এবি ভেক্টর, এটা হচ্ছে ইউ ভেক্টর, আর এই বিসি ভেক্টর এটা হচ্ছে ভি ভেক্টর। ঠিক আছে? দুইটা ভেক্টর একই রেখায় থাকতে হবে, সেই কথা কিন্তু ক্ষয় বলছে। গ নাম্বার বলছে কি? ইউ এর দিক এবং ভি এর দিক একইমুখী হতে হবে, অর্থাৎ দিক একই হতে হবে, যে কথা আমি বললাম যে দিক একই হতে হবে। হয় দুটোই হচ্ছে এই দিকে যাবে অথবা দুটোই হচ্ছে এই দিকে যাবে, কিন্তু একটা হচ্ছে এই দিক আর একটা এই দিক হলে হবে না। তাহলে ভেক্টর সমান না। বলতে পারো স্যার এটার মানও ৫, এটার মানও ৫, এটাও সমান্তরাল, এটাও সমান্তরাল, কিন্তু দিক তো ভিন্ন। তাই কিন্তু সে এই দুইটি ভেক্টরের সমান হওয়ার শর্ত যে তিনটা শর্ত মেনে চলে না। ক্লিয়ার? তো তিনটে শর্তই হতে হবে। তিনটে শর্ত মেনে চললেই সে সমান ভেক্টর হবে, এছাড়া সমান ভেক্টর হবে না। এই হচ্ছে বইয়ের কথায়। এখন আমরা ভেক্টরের যে সবচেয়ে প্রথম পার্ট এবং প্রাথমিক যেটা স্যাররা এটাকে বলে মৌলিক, এটা না শিখলে কিন্তু বাকিগুলো পারা যাবে না। সেটা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ বিধি। তো ভেক্টরের ত্রিভুজ বিধি জিনিসটা আমি আপনাদের প্র্যাকটিক্যাল জিনিসটা দেখানোর চেষ্টা করি। একটু খেয়াল করেন। এটা একটু মুছে দিলাম। তো প্র্যাকটিক্যাল জিনিসটা আমি একটু দেখানোর চেষ্টা করি। আমি একটা ত্রিভুজ আঁকলাম। একটু খেয়াল করেন। আমি একটা ত্রিভুজ আঁকলাম, এই একটা ত্রিভুজ আঁকছি। আপনি যেভাবে আঁকেন সমস্যা নাই। সমকোণী আঁকতে হবে এমন কোনো কথা নাই। সমদ্বিবাহু হতে হবে এমন কোনো কথা নাই। একটা ত্রিভুজ হলেই হবে। এবং ত্রিভুজের আমি নাম দিচ্ছি। এটা হচ্ছে আমি এখানে দিলাম এ, এটা দিলাম বি, এটা দিলাম সি। এ বি সি নাম দিলাম, বা এ আমি নিচের থেকে দিই তাহলে ভালো হবে। এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি দিলাম। তো এখানে এ বি একটা ভেক্টর, এ বি একটা ভেক্টর, বি সি একটা ভেক্টর। তার মানে আমি যদি ইতে বলি, তো এ থেকে আমরা বি এর দিকে যাচ্ছি, একটা বি, এ থেকে বি একটা ভেক্টর, আর বি থেকে এ আর একটা ভেক্টর, বি থেকে সি আর একটা ভেক্টর। নাম দেই, বইয়ের নাম অনুসারে নাম দিলাম। এটা হচ্ছে ইউ ভেক্টর। এ থেকে বি এর ইউ ভেক্টর, আর বি থেকে সি এর মান হচ্ছে ভি ভেক্টর। ঠিক আছে? তো কথা ত্রিভুজ বিধি জিনিসটা আসলে কি সেটা ভালো করে একটু খেয়াল করেন। ভেক্টরের ত্রিভুজ বিধি বা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। আমি যদি প্র্যাকটিক্যালে বলি যে আমি প্রথমে ১ নম্বর ছিলাম, ১ নম্বর থেকে আমি ১০ নম্বর আসলাম, ১০ নম্বর থেকে আমি মণিপুর স্কুলে আছি। তাহলে আমার মেইন গন্তব্য কি? মণিপুর। তার মানে আমি আগে ছিলাম কোথায়? ১ নম্বর, এখন কোথায়? মণিপুর। তার মানে টোটাল আমি কিন্তু অতিক্রম করেছি এসি দূরত্ব বললেই হবে, এসি দূরত্ব। অর্থাৎ আমি বলতে চাচ্ছি কি
এ থেকে বি, বি থেকে সি, অর্থাৎ এ থেকে সি। আমি আগে এতে ছিলাম, আদি বিন্দু এ, অর্থাৎ দুটো ভেক্টর। এখানে একটা ভেক্টর হচ্ছে এবি ভেক্টর, একটা ভেক্টর হচ্ছে এবি ভেক্টর, আর একটা ভেক্টর হচ্ছে বিসি ভেক্টর। একটা ভেক্টর হচ্ছে এবি ভেক্টর, আর একটা ভেক্টর হচ্ছে বিসি ভেক্টর। এই দুটি ভেক্টরের যোগফল কিভাবে প্রকাশ করা হয়? ত্রিভুজ নায়কেও কিন্তু আপনি পারবেন। কিভাবে? যদি দুটি ভেক্টরের যোগফল প্রথম ভেক্টরের শেষ বিন্দু দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু সমান হয়, প্রথম ভেক্টরের শেষ বিন্দু বা দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু সমান হয়, তাহলে এই আদি বিন্দু ও শেষ বিন্দু কেটে দিবেন। আদি বিন্দু শেষ বিন্দু কেটে দিবেন, তারপরে যে নতুন ভেক্টর হবে সেটাই হবে এই দুটোর যোগফল। অর্থাৎ প্রথম ভেক্টরের আদি বিন্দু ও দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু মিলে, এটা কিন্তু বইয়ের ভাষা না, এটা কিন্তু আমার ভাষা, আমার ভাষায় আমি বললাম। আমি আবার বলতেছি, এরকম কিন্তু অঙ্ক আপনারা ইন্টারে পাবেন যে যদি আপনি এরকম মিল করতে পারেন যে প্রথম ভেক্টরের শেষ বিন্দু ও দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু এরকম মিল করতে পারেন, অর্থাৎ এটা যে এরকম থাকতে হবে এমন কোনো কথা নাই। এটা এরকমও থাকতে পারে যে বিসি আপনার হচ্ছে আগে, বিসি আগে আসলো, তারপরে আপনার এবি পরে আসলো। তখন স্যার আমি কি করব, এখন তো আমি মনে হয় ঠিক নাই। না, ঠিক আছে, এক্ষেত্রে আপনি চেঞ্জ করে দিবেন। এই এবি ভেক্টরের যোগ, তো যোগ হলে এবি ভেক্টর আপনি আগে নিয়ে আসতে পারবেন, বিসি ভেক্টর আপনি পরে নিয়ে যেতে পারবেন। অথবা এই লাইনটা আমরা পড়িও নি, ইন্টারে উঠলে এই লাইনটা করার দরকারও নেই। এসএসসিতে মাঝে মাঝে স্যাররা করতে বলে, কারণ আমরা জানি এইটার আদি ভেক্টর আর এটা শেষ ভেক্টর মিলে গেছে, তার মানে এই দুটো বাদ হয়ে এর যোগফল ভেক্টরটা হবে কি? এসি ভেক্টর। অর্থাৎ প্র্যাকটিক্যাল যদি ত্রিভুজ দিয়ে দেখানো হয় তাহলে সেক্ষেত্রে আমার কি হবে? ত্রিভুজ দিয়ে দেখালে এ থেকে বি, বি থেকে সি, তার মানে আমি এ থেকে কোথায় গেলাম? এ থেকে সিতে গেলাম। এ থেকে বি, বি থেকে সি, তার মানে আমি কিন্তু এ থেকে সিতে গেলাম। ঠিক আছে, তার মানে এ থেকে সি এটাই হচ্ছে ইউ আর ভি এর, ইউ আর ভি এর যোগফল, ইউ আর ভি এর যোগফল, যা হচ্ছে এ থেকে সি। তো এটা দ্বারা কিন্তু আরো একটা জিনিস শিখতে হবে। কি শিখতে হবে? যে ত্রিভুজের কিন্তু দুটো তীর চিহ্ন একই দিকে হলে অপর তীর চিহ্ন বিপরীত দিকে হবে। দুটি তীর চিহ্ন কিন্তু একই দিকে হয়েছে, একই দিকে। এই তীর চিহ্ন যদি একই দিকে হতো তাহলে কিন্তু ঘুরতো, সার্কেলের মতো ঘুরতে থাকতো। আমি আবার বলতেছি, ধরেন আমি একটা ত্রিভুজ আঁকলাম, আর একটা ত্রিভুজ আঁকলাম যে এখান থেকে একটা, এই একটা বাহু, এই একটা বাহু। ঠিক আছে, নাম দিলাম আমি, এটার নাম দিলাম হচ্ছে আমি ডি, এটার নাম দিলাম ই, এটার নাম দিলাম এফ, ডি ই এফ। তো আপনি যেখান থেকে শুরু করেন আপনার ইচ্ছে, স্যার আমি ই থেকে শুরু করব, হ্যাঁ, ই থেকে এফ, এফ থেকে ডি, তার মানে কি ডি থেকে ই না ই থেকে ডি? বলেন, কে বলতে পারেন? একটু ভালো করে খেয়াল করেন। ই থেকে এফ, এফ আমি ই থেকে এফ এ গেছি, এফ থেকে ডি তে গেছি, তার মানে ডি থেকে ই তে আসি নাই। আমি আগে ছিলাম ই তে, কিন্তু এখন আছি ডি তে, তার মানে আমি ই থেকে ডি তে গিয়েছি। অর্থাৎ তীর চিহ্ন যদি ডি থেকে ই এর দিক দেই তাহলে কিন্তু ভুল। তীর চিহ্ন হবে কি? তীর চিহ্ন হবে ই থেকে ডি এর দিক, তীর চিহ্ন হবে ই থেকে ডি এর দিক। এটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ দুটো তীর চিহ্ন একই দিকে হলে অপর তীর চিহ্ন কিন্তু বিপরীত দিকে হবে। এটা কিন্তু ই থেকে ডি এর দিক। যদি আমি অন্য একটা ত্রিভুজ, আমি ঘেরাঘাট ত্রিভুজ এঁকে দিলাম যে আমি এখান থেকে শুরু করব এ বি সি, আমি এ থেকে বি, এ থেকে বিতে গেলাম আর এ থেকে সি তে গেলাম, তাহলে এক্ষেত্রে আমি কোন দিকে তীর চিহ্ন দিব? কে বলতে পারে? এ থেকে বি, এ থেকে বিতে আসছি, এ থেকে সিতে আসছি, এ থেকে তীর চিহ্ন ত্রিভুজ, ত্রিভুজ দিয়ে করলে যে কোনো একদিক দিলেই হবে, কারণ এই দুটোই তো বিপরীত দিক। এই দুটো কি একই দিক? এই দুটোই হচ্ছে বিপরীত দিক। তো এখানে আমি যদি এই দিকে, যদি এই দিকেও দিই তাতেও সমস্যা নেই, কারণ এ থেকে বি, বি থেকে সি, তার মানে এ থেকে সিতে আসছি। অথবা যদি আমি এটা এদিকে দিই তাতেও সমস্যা নেই, কেন? কারণ এ থেকে সি, সি থেকে বি, এ থেকে সি, সি থেকে বি, তার অর্থাৎ এ থেকে বিতে আসছে, তার মানে দুটো একই দিকে হলে অপরটা বিপরীত দিকে হবে। এই দুটো একই দিয়ে গেছে, এটা বিপরীত দিয়ে গেছে, আবার এই দুটো একই দিয়ে গেছে, এটা বিপরীত দিয়ে গেছে। এটা মাথায় রাখবেন ত্রিভুজের ক্ষেত্রে, দুটো একই দিকে গেলে অপরটা বিপরীত দিকে হবে। তো আমি যদি বইয়ের সংজ্ঞার মতে এটি মিল করে বলি তাহলে আমার কি বলতে হবে? যে দুটি ভেক্টরের যোগফল, দুটি ভেক্টরের যোগফল বলতে বুঝায়, ত্রিভুজবিধি বলতে বুঝায় প্রথম ভেক্টরের আদি বিন্দু ও শেষ ভেক্টরের, প্রথম ভেক্টরের আদি বিন্দু এবং শেষ ভেক্টরের অন্তবিন্দু বা শেষ বিন্দু, দ্বিতীয় ভেক্টরের অন্তবিন্দু বা শেষ বিন্দু মিলিয়ে সমন্বয় যে ভেক্টর তৈরি হয় সেটাই হচ্ছে এই দুটো ভেক্টরের যোগফল। একটু ভেজাল, মানে একটু কেমন পেঁচানো পেঁচানো লাগে। সহজ কথায় ওই বিবি কাটা যাবে এসি, এর সহজ কথায়। ঠিক আছে, অর্থাৎ যদি আমি যে এখানে এ, এখানে বি,
এখানে সি দেই, তাহলে এ থেকে বিতে গেল, বি থেকে সিতে গেল, অর্থাৎ এ থেকে সিতে গেল। তার মানে এ থেকে বি, বি থেকে সি। এ বি একটা ভেক্টর, বিসি একটা ভেক্টর, এ বি একটা ভেক্টর, বিসি একটা ভেক্টর, এদের যোগফল হবে এসি, এদের যোগফল হবে এসি। ক্লিয়ার? আপনি এটা উল্টো করে বলতে পারেন যে স্যার আমি এভাবে না বলে এখানে সি এখানে এ দিয়ে যদি উল্টায় লিখি, কোনো সমস্যা নাই। আপনি দুটো একই দিকে দিবেন আর অপরটা বিপরীত দিকে দিবেন। দুটো চিহ্ন একই দিকে, অপর চিহ্ন বিপরীত দিকে, এটা বুঝে দিলেই আর সমস্যা নেই। যেমন বইয়ের আমরা দেখি বইয়ে কি লিখছে, বইয়ে কি লেখা লিখছে দেখেন, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি যে এটা আছে, এটা তো জাস্ট প্রথমে আপনাদের বুঝাইছে যে ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটা কি। আর একটা সামান্তরিক বিধি, একটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, আর হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিক বিধি। এই যে একটা ভেক্টরকে ইউ এর প্রান্ত বিন্দু, অপর ভেক্টর ভি আঁকা হলো ইউ প্লাস ভি হচ্ছে ওইরূপ ভেক্টর বোঝায়। সুন্দর করে যে কথাগুলো আমি বলেছি, আদি বিন্দু মানে হচ্ছে যে বিন্দু শুরু হয়, প্রান্ত বিন্দু মানে হচ্ছে যে বিন্দু শেষ হয়। এখানে কিন্তু সেভাবে সুন্দর করে একটু এই পার্টটা পড়বেন, তাহলে দেখবেন অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এই ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, যার এখানে যোগের ত্রিভুজ বিধিটা কোথায় লেখা আছে আমি একটু দেখি। এখানে পাওয়া, এখানে দেখতেছি না। আমার ডাইরেক্ট যে সংখ্যাটা বা ডাইরেক্ট যে রুলসটা ডাইরেক্ট দেয়নি, এরা উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছে। তো আপনার যদি আসে যে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি কি বুঝিয়ে বলো, তাহলে এখান থেকে এই যে এটা থেকে লিখবেন যে কোনো ভেক্টরের ইউ একটি ভেক্টরের প্রান্ত বিন্দু এবং ভি ভেক্টর আঁকা হলে, অপর একটি ভি ভেক্টর আঁকা হলে, তাহলে ইউ আর ভি একটি ভেক্টরের প্রান্ত বিন্দু থেকে অপর একটি ভেক্টর, তার মানে ইউ ভেক্টরের প্রান্ত বিন্দু বি, বি থেকে আরেকটা ভেক্টর রাখা হয়েছে ভি ভেক্টর। ইউ ভেক্টর হচ্ছে এ বি এর প্রান্ত বিন্দু বি, বি থেকে আরেকটা ভেক্টর ভি ভেক্টর আঁকা হয়েছে। যদি প্রান্ত বিন্দু একটা ভেক্টরের প্রান্ত বিন্দু অপর একটা ভেক্টরের আদি বিন্দু হয়, তাই এটা কিন্তু ভি ভেক্টরের আদি বিন্দু। ঠিক আছে? এরূপ ভেক্টর বুঝায় তাহলে ইউ এর আদি বিন্দু এবং যার প্রান্ত বিন্দু ভি এর আদি বিন্দু, এখানে কিন্তু ভুল লেখছে। ইউ এর আদি বিন্দু এবং যার প্রান্ত বিন্দু ভি এর প্রান্ত বিন্দু, ও না ঠিকই আছে, মানে এটা যোগফলটা বুঝাইছে, যোগফল যে ইউ প্লাস ভি এর দ্বারা এমন ভেক্টর বুঝাবে যে ভেক্টরের আদি বিন্দু হবে ইউ এর আদি বিন্দু, যে ভেক্টরের শেষ বিন্দু হবে বা প্রান্ত বিন্দু হবে ভি এর প্রান্ত বিন্দু। সেই কথাই কিন্তু এখানে বলা হয়েছে, ঠান্ডা মাথায় পড়লে বুঝবেন যে ইউ একটা ভেক্টর, ভি একটা ভেক্টর, ইউ ভেক্টরের প্রান্ত বিন্দু থেকে ভি ভেক্টর শুরু হয়েছে, অর্থাৎ বি থেকে শুরু হয়েছে, তাহলে এদের যোগফল কি ইউ প্লাস ভি। সেই ভেক্টরটা হবে কিরকম, ইউ ভেক্টরের আদি বিন্দু এবং ভি ভেক্টরের প্রান্তিবিন্দু সমন্বয়। সেই কথাটাকে এখানে জাস্ট উদাহরণ দিয়ে বলা হয়েছে, যা এর আগে একটা রুলস দিয়ে দেওয়া ছিল। যাই হোক, এই উদাহরণ দিয়ে আপনার এইভাবে লিখলো ভালো হবে। তাহলে ইউ এর আদি বিন্দু এবং ভি এর প্রান্তবিন্দুর সংযোগ রেখা কি এসি, তাহলে এসি হচ্ছে ইউ প্লাস ভি এর সমষ্টি বলা হয় বা ইউ প্লাস ভি দ্বারা সূচিত করা হয়। তা অতএব ভেক্টর যোগের ত্রিভুজ বিধি উপরের চিত্রের সাহায্যে ইউ প্লাস ভি সমান্তরাল না হলে, সমান্তরাল যদি না হয়, ইউ আর ভি যদি সমান্তরাল না হয়, তাহলে ইউ প্লাস ভি ভেক্টর দেয় দ্বারা ত্রিভুজ উৎপন্ন হয় বলে উপরোক্ত যোজন পদ্ধতিকে ত্রিভুজ বিধি বলা হয়। অর্থাৎ একটা ভেক্টর এর শেষ বিন্দু থেকে আরেকটা ভেক্টর শুরু হয়েছে এবং এরা সমান্তরাল না, সমান্তরাল না হলে তখন ত্রিভুজ আকারে ত্রিভুজ বিধি হিসাবে আমার ভেক্টর যোগ বের করা হয়। আর যদি সমান্তরাল হতো তাহলে এই যে সামান্তরিক বিধি, যেটা আমরা পরে শিখবো, এইটুকু আপনারা করবেন। এখানে কোনো প্রশ্ন আছে কিনা বলেন। শিখলাম আজকে আমরা শিখলাম ভেক্টর কি, এক। 2 নম্বর শিখলাম হচ্ছে স্কেলার কি। 3 নম্বর শিখলাম দুটি ভেক্টরের সমান হওয়ার শর্ত। ভেক্টর কিভাবে প্রকাশ করা হয় তীর চিহ্ন দিয়ে, একক ভেক্টর হলে নিচে দাগ দেওয়া হয়। তারপরে হচ্ছে যে এগুলো সুন্দর করে পড়বেন। আর একটা শিখলাম হচ্ছে এর পরের ধাপ যে ভেক্টর যোগে ত্রিভুজ বিধি, অর্থাৎ ত্রিভুজে দিয়ে কিভাবে দুটো ভেক্টর যোগ করা হয় যদি দুটি ভেক্টর সমান্তরাল না হয় এবং একটি ভেক্টরের প্রান্তবিন্দু থেকে আরেকটা ভেক্টর শুরু হয়, তখনই এই ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। এবং এটা কিন্তু 2 মার্কে আসে এবং এর রুলস অনুসারে সামনে আরো আমরা করব। তো আজকে এ পর্যন্তই থাকলো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।